এবারও বাজেটের 2.5 লাখ কোটি টাকা ঘাটতির বেশিরভাগই মেটানো হবে ব্যাংক ঋণে। বরাদ্দ কমেছে বিদ্যুৎ জ্বালানিতে, বড় অঙ্কের ভর্তুকি থাকলেও বেরিয়ে আসতে চায় সরকার। এবং বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিনও অনুশীলন বিমুখ টাইগাররা। হেড কোচ সহ অধিকাংশের হোটেল বিলাস। সমর্থনে ডালাসে আসছেন প্রবাসীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বিনিয়োগে স্থবিরতা, বেসরকারি খাতে ঋণ দেওয়ার ঝুঁকিকে পুঁজি করে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের ঋণ নেয় সরকার। 2024-25 অর্থ বছরেও বাজেটের ঘাটতি মেটাতে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার লক্ষ্য 1,61,000 কোটি টাকা। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের শঙ্কা, এতে বাধাগ্রস্ত হবে বেসরকারি খাতের বিনিয়োগ, কমবে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি। আলতাফ হোসাইনের রিপোর্ট। প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার। চাহিদা অনুযায়ী রাজস্ব আদায়ে ব্যর্থ হওয়ায় ঘাটতি বাজেট মেটাতে হয় ব্যাংক সহ অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ থেকে। এবারের বাজেটেও 2,56,000 কোটি টাকা ঘাটতির বেশিরভাগই নেওয়া হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে। বৃহস্পতিবার প্রায় 8 লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ। গেল 5 বছরের তথ্য বলছে 2019-20 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত প্রায় 3 গুণ বেড়েছে ব্যাংক খাত থেকে নেয়া ঋণের পরিমাণ। সংকট কাটাতে তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান না থাকায় নতুন অর্থ বছরের জন্য ব্যাংক থেকে 1,37,500 কোটি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 23,400 কোটি টাকা ঋণ নেবে সরকার। ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক করাই এমনিতেই বিপাকে শিল্প উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে সরকারের ব্যাংক নির্ভরতায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। বেসরকারি খাতে চলতি ঋণের প্রবাহ যদি না বাড়ার সুযোগ থাকে, তখন এটা ব্যবসা বাণিজ্যের জন্য একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ক্রিয়েট করবে। সুদের হার বাড়লে আপনার ইকোনমিক গ্রোথ রেট কমতে বাধ্য, প্রোডাকশন খরচ বেড়ে যায়, ইনফ্লেশনের উপরেও একটা বড় ধরনের চাপ পড়ে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়লে বাধাগ্রস্ত হবে নতুন কর্মসংস্থান। মূল্যস্ফীতি আছে, রিজার্ভ কমে যাচ্ছে। সরকার ইমিডিয়েটলি যদি আর্থিক খাতটা যদি সুসংগত না হয়, ব্যাংকিং সেক্টরটা, ব্যবসা বাণিজ্য যদি ভালো না হয়, তবে সরকার কি করে ট্যাক্স আদায় করবে, প্রত্যক্ষ কর বলেন, পরোক্ষ কর বলেন, ভ্যাট আদায় করে, ডিফিকাল্ট হয়ে যাবে। ব্যাংকের দুর্বলতা কাটাতে ঋণ খেলাপি ও দুর্নীতি অনিয়ম বন্ধে সুশাসন নিশ্চিত করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গতবারের তুলনায় বরাদ্দ কমল বিদ্যুৎ ও জ্বালানি খাতে। প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, স্থলভাগে ও সাগরে গ্যাস অনুসন্ধান, সামুদ্রিক সম্পদ আহরণ ও নবায়নযোগ্য খাতে প্রস্তাব করা হয়েছে বিশেষ বরাদ্দ। ফারুক রবিনের রিপোর্ট। প্রতিবারই বাজেটে বিশেষ নজর থাকে অর্থনীতির চালিকা শক্তি বিদ্যুৎ ও জ্বালানি খাতের দিকে। এবারের উন্নয়ন বাজেটে চতুর্থ স্থানে রাখা হয়েছে এ খাতকে। প্রস্তাব করা হয় উন্নয়ন বাজেটের 10.7%। তবে গতবারের তুলনায় প্রস্তাবিত বাজেটে এবার কমেছে মোট বরাদ্দ। গত বাজেটে যেখানে 34,819 কোটি টাকা পেয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সেখানে এবার মিলছে 30,317 কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটের তুলনায় আকার বেড়েছে কিছুটা, তবে বরাদ্দের ক্ষেত্রে এবারও উপেক্ষিত সংকটে ধুঁকতে থাকা জ্বালানি খাত। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বিশেষভাবে উল্লেখ করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি, স্মার্ট গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ খাতের আধুনিকায়ন, জ্বালানি সংকট কাটাতে স্থলভাগে গ্যাস অনুসন্ধান, নতুন করে ভাসমান ও স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা, সাগরের তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বানের বিষয়টি। অনশোর এলাকায় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য 48টি কূপ খনন ও ওয়ার্ক ওভার করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট 2023 প্রণয়ন করা হয়েছে। এর আওতায় অগভীর সমুদ্রের 9টি ব্লক এবং গভীর সমুদ্রের 15টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের জন্য বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড 2024 শুরু করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে এবারও বড় অঙ্কের ভর্তুকি থাকলেও সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় সরকার। সেক্ষেত্রে নিয়মিত দাম সমন্বয়ের নির্দেশনা আসে বাজেট প্রস্তাবে। যারা নিম্ন বিত্তের লোকজন আছেন, দরিদ্র জনগোষ্ঠী, তারা যখন এই জিনিসটাকে ভোগ করবেন, মানে সেটা বিদ্যুৎ হোক বা জ্বালানি হোক,
যদি মিনিমাম একটা অ্যামাউন্টকে যদি কম দামে সরকার রাখতে পারেন, আর যারা অধিক ব্যবহার করছেন তাদের উপরে যদি বেশি আমরা দামটা নির্ধারণ করতে পারি, একটা প্রোগ্রেসিভ প্রাইসিং যদি আমরা করতে পারি, তাহলে হয়তো খানিকটা কষ্ট লাঘব করা যাবে। সামুদ্রিক সম্পদ আহরণ ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে দুই ক্ষেত্রেই 100 কোটি টাকা করে বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয় এবারের বাজেটে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মাগুরার শালিখায় কানুদার খালে চলছে পরিচ্ছন্নতা অভিযান। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখ ইলিয়াস মিথুন। সরাসরি চলে যাব তার কাছে। মিথুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাগুরার শালিখার এই কানুদার খালে এখন শুরু হয়েছে 1.5 কিলোমিটার অবধি কচুরিপানা পরিষ্কারের কাজ। আমি এখন আছি এই কানুদার খালে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বেচ্ছাসেবক প্রায় 2000 স্বেচ্ছাসেবক এখানে এই পরিষ্কার অভিযানে অংশ নিয়েছে। তারা কিন্তু সকাল থেকেই এই কচুরিপানা সরিয়ে পরিষ্কার করছে জায়গাটি। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে এই শালিখা ইকো পার্ক সংলগ্ন এই কানুদার খালটি দীর্ঘদিন ধরেই একটি আবর্জনাপূর্ণ অবস্থায় ছিল। তো সেই জায়গা থেকে যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সহায়তায় আজকে সকাল থেকেই কচুরিপানা পরিষ্কার অভিযান চলছে। এই অভিযানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিডি ক্লিন সহ স্থানীয় যে বাসিন্দারা আছে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। এছাড়াও এই ইকো পার্কে 10,000 বৃক্ষরোপণ করবেন মাগুরার জেলা প্রশাসক জনাব আবু নাসের বেগের এই কাজের উদ্বোধন করবেন। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই জায়গার যে পরিবেশটা, সেই পরিবেশটা যাতে সুন্দর একটি পরিবেশের রূপ নেয়, এই পরিবেশটা যাতে একটি মনোমুগ্ধকর বিনোদন কেন্দ্রে রূপ নেয়, সেই জন্য কিন্তু স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়েছে। তো সব মিলে আসলে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন মাগুরার যে সকল নদ নদীতে কচুরিপানা আছে সেগুলো কিন্তু একে একে পরিষ্কার করা হবে এবং মাছ ছাড়া হবে। তো সব মিলে আসলে আমরা কানুদার খাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাগুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শেখ ইলিয়াস মিথুন। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর প্রকাশ্যে আসতে শুরু করেছে মোদির দল বিজেপির অন্দরের নানা টানাপোড়েনের খবর। প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ার জন্য দায়ী করা হচ্ছে মোদি ও অমিত শাহর নানা সিদ্ধান্তকে। উত্তরপ্রদেশে দলের ব্যর্থতার দায় অনেকেই চাপাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের ওপর। অন্যদিকে অমিত শাহর কাছের নেতারা আঙুল তাক করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দিকে। এদিকে ভোটের ফল নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর টুইটে নরেন্দ্র মোদীর কথা উল্লেখ না থাকা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। 303 থেকে 240। 2019 সালের লোকসভা নির্বাচনের চেয়ে এবার 63 আসন কমেছে নরেন্দ্র মোদীর বিজেপির। ফলে শরিকদের নানা আবদার মেনে নিয়েই গঠন করতে হচ্ছে সরকার। নির্বাচনের আগে 400 আসনের টার্গেট নিয়ে ঢাকঢোল পিটিয়ে মাঠে নামলেও ফল প্রকাশের পর যেন থমকে গেছেন মোদী নিজেও। সেই সঙ্গে প্রকাশ্যে আসতে শুরু করেছে 10 বছর ধরে একের পর এক সাফল্য পাওয়া দলটির অভ্যন্তরীণ টানাপোড়েন ও কলহের কথা। নির্বাচনের প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ায় প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদী ও অমিত শাহর নেয়া নানা সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এরই মধ্যে কোনো কোনো মহল নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অমিত শাহকে না দিতে মোদীর ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষ করে উত্তরপ্রদেশে ভরাডুবির জন্য দায়ী করা হচ্ছে অমিত শাহকে। বলা হচ্ছে অযোগ্যদের খেয়াল খুশি মতো প্রার্থী করা ও মনোনয়ন কেনাবেচা করেছেন অমিত শাহ। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের নেতারা উল্টো উত্তরপ্রদেশে হারের দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর। তাদের অভিযোগ, এবারের লোকসভা নির্বাচনে হাত গুটিয়ে বসেছিলেন তিনি। 2019 সালের মতো একচেটিয়া জয় নিয়ে মোদী ফের ক্ষমতায় আসুক তা চাননি আদিত্যনাথ। এদিকে ভোটের ফল নিয়ে মঙ্গলবার টুইট করে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে বিজেপির সভাপতি জেপি নাড্ডার প্রশংসা করা হলেও ছিল না নরেন্দ্র মোদীর নাম। এতে গুঞ্জন ওঠে মোদীর ওপর রাজনাথের বিরাগভাজন হওয়ার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। অভিবাসন নীতিতে আরও কঠোর হচ্ছে মালদ্বীপ। বিদেশি কর্মী নিয়োগে নীতিমালা পরিবর্তনের পাশাপাশি নিয়োগকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে কাজ শুরু করেছে দেশটির সরকার। বিদেশি কর্মীদের জরিমানা পরিশোধে নিয়োগকর্তাদের সময়সীমা বেঁধে দিয়েছে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবস্থায় দেশটিতে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
বিদেশি কর্মীদের দ্রুত শৃঙ্খলা ও নজরদারির মধ্যে আনতে চায় মালদ্বীপ সরকার। তবে এ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু অসাধু মধ্যস্বত্বভোগী নিয়োগকর্তা। সরকারের বৈধকরণের যে কোনো উদ্যোগেই জড়িয়ে পড়ছে এসব চক্র। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় 10,619টি নিবন্ধিত নিয়োগকর্তার অধীনে 1,02,807 জন অভিবাসী কর্মীর জরিমানা এবং ফি বকেয়া রয়েছে। আগামী 18 মাসের মধ্যে দেশটিতে বিদেশি শ্রমিক নিয়োগকর্তাদের সমস্ত বকেয়া ফি এবং জরিমানা নিষ্পত্তি করতে সময়সীমা বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে নতুন শ্রমিক নিয়োগের পারমিট ইস্যু স্থগিত করা হবে। আমরা বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মোটা অঙ্কের টাকা নিয়ে কিছু মানুষদেরকে এনে রাস্তায় ছেড়ে দিয়েছে, অসাধু কাজের সাথে লিপ্ত আছে, ওদের কারণেই মূলত ভিসাটা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় এখনো যারা অবৈধভাবে মালদ্বীপে বসবাস করছেন তাদের দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন। একটি বড় সংখ্যক আমাদের কর্মীরাই বৈধ হতে পেরেছেন, তবে এখনো কিছু সংখ্যক কর্মী তারা আনডকুমেন্টেড অবস্থায় রয়েছেন, তাদেরকে আমরা বিভিন্ন সময় অনুরোধ করে যাচ্ছি। চলমান বৈধকরণ প্রক্রিয়ায় যে সকল অবৈধ অভিবাসী অংশ নেবেন না তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে এবং পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ স্থগিত রাখা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। মূল ভেন্যুতে ব্যাটিং বোলিং না করেই বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। গ্র্যান্ড প্রেরিতে অনুশীলনের সুযোগ থাকলেও ইনডোরে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন স্কোয়াডের মাত্র 5 ক্রিকেটার। তাদের সঙ্গে না এসে টিম হোটেলেই ছিলেন হেড কোচ হাথুরু সিংহে। যদিও ভেন্যুতে গিয়ে সেন্টার উইকেটের পাশে নিজেদের ঝালিয়ে নিয়েছে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সেই টার্ফের উইকেটে প্র্যাকটিস করছে। এমন না যে বাংলাদেশ দল এখানে আজ প্রথম অনুশীলন করছে, এর আগেও করেছে। তার পেছনে একটা কারণ ছিল, সেটা বৃষ্টির কারণে অনুশীলন মাঠ খেলার উপযোগী ছিল না। কিন্তু ম্যাচের ঠিক আগের দিন যখন বাংলাদেশ দলের জন্য আইসিসি সময় বরাদ্দ করে রেখেছিল ভেন্যু গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে, সেটা বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এই ইনডোরে এসে টার্ফের উইকেটে ব্যাটিং অনুশীলন করছে এবং সেটাও দলের সব খেলোয়াড় কিন্তু আসেননি। মাত্র 6 জন ক্রিকেটার, এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে থাকা 5 জন এবং এর বাইরে থাকা রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ট্রাভেল করা আফিফ হোসেন ধ্রুব অনুশীলন করছেন। নাজমুল হোসেন শান্ত রান খরায় ভুগছেন, তার ব্যাটে রান খুব দরকার। আমরা তাকে দেখেছি তিনি রান পেতে বা তার ছন্দ ফিরে পেতে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং অনেক সময় তার বল ব্যাটে ঠিকমতো আসছে না, তিনি বিরক্ত হচ্ছেন, তিনি স্টাম্প ভাঙছেন। আরেকজনের কথা বলতে হয় লিটন দাসও কিন্তু গত ম্যাচটাতে যদি আমরা বলি ভারতের বিপক্ষে খুব একটা রান পাননি, তারপরও সে লিটন দাস আজ অনুশীলনে নেই। তার চেয়ে বড় কথা বাংলাদেশ দল প্রথম ম্যাচ বিশ্বকাপের ভাইটাল ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে অনুশীলনে কিন্তু নেই হেড কোচ চান্ডিকা হাথুর সিং। বাকি দলের সবাই কিন্তু আছে, তার মানে হেড কোচের যে দায়িত্বটা পালন করার কথা তিনি সেটা করছেন না, তিনি হয়তো বা হোটেলে বসে বিশ্রাম করছেন। ক্রিকেটাররা চেষ্টা করলেও ক্রিকেট বোর্ডের মাঝে প্ল্যানিং একটা সমন্বয়হীনতা। তবে সবকিছু ছাপিয়ে সবাই কিন্তু এটাই চায় যে বাংলাদেশ দল যেভাবে অনুশীলন করছে, যেভাবে নিজেদের প্রিপেয়ার করছে, এই প্রিপারেশন যেন যথেষ্ট হয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় এনে দিতে। ডালাসের মাস্টাং ক্রিকেট একাডেমি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ঘিরে উৎসবের আমেজ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। ম্যাচের আগে ডালাসের ভেন্যু গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম ঘুরে তাদের সঙ্গে কথা বলেছেন লস্কর আল মামুন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ক্রিকেটটা বাঙালির রক্তে মিশে আছে। মার্কিন মূলকে 22 গজের খেলা অপরিচিত হলেও যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখনও লাল সবুজের জার্সিতে শেকড়ের টান ঠিকই খুঁজে। এবার সেই বিদেশ বিভুঁয়ে টাইগারদের কাছ থেকে দেখার অপেক্ষা যুক্তরাষ্ট্র প্রবাসীদের। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে উল্লেখযোগ্য বাংলাদেশি হাজির হয়েছেন ভেন্যু ডালাসে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা আমরা দেখার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছি, আমি অলরেডি বলেছি, এবং এখানে একটা উৎসবমুখর পরিবেশ চলতেছে। বাংলাদেশ জয়ের মাধ্যমে এই ডালাস টেক্সাস গ্র্যান্ড প্রি থেকে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে এবং আমরা অতি আশাবাদ যে বাংলাদেশ এবার দ্বিতীয় রাউন্ডে খেলবে। দলের সাম্প্রতিক পারফরমেন্স যেমনই হোক না কেন, ডালাসে বাংলাদেশ দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত প্রবাসীরা। ডালাসে হচ্ছে খুব বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে, তার পক্ষে থেকে সবাই মানে আমাদের টিমকে সাপোর্ট করবে, সেজন্য আমরা সেটা নিয়ে আমরা খুবই খুশি। যুক্তরাষ্ট্রে প্রায় দিন 20 ধরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচ সহ 4 টি-20তে মাঠে নামলেও ডালাসে এটাই হবে টাইগারদের প্রথম খেলার অভিজ্ঞতা। খেলা দেখতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ডালাসে জড়ো হয়েছে বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে খেলবে
পরবর্তী রাউন্ডে। যুক্তরাষ্ট্রের ডালাস গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবারও বাজেটের 2.5 লাখ কোটি টাকা ঘাটতির বেশিরভাগই মেটানো হবে ব্যাংক ঋণে। বরাদ্দ কমেছে বিদ্যুৎ জ্বালানিতে। বড় অঙ্কের ভর্তুকি থাকলেও বেরিয়ে আসতে চায় সরকার। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ের।